কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12 এর মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস ইন ম্যান। তার মানে বিভিন্ন ধরনের অটোজোম ও সেক্স ক্রোমোজোম ঘটিত প্রকট ও প্রচ্ছন্ন ডিসঅর্ডারগুলো আজকে আলোচনা করব পেডিগ্রি চার্টের মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার অন্যান্য ক্লাস 12 এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। যেমন আমাদের দু ধরনের ক্রোমোজোম, একটা হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। অটোজোমের যে ডিসঅর্ডারগুলো সেগুলো দু রকম হতে পারে, একটা হলো অটোজোমাল ডমিনেন্ট, একটা হলো অটোজোমাল রিসেসিভ। যে কোনো বৈশিষ্ট্য যদি মিউটেশন হয়ে যায় বা কোনো রোগ যদি মিউটেশনের ফলে প্রকাশ পায়, সেই মিউটেশনটা দু রকম হতে পারে, একটা হলো প্রকট মিউটেশন, একটা হলো প্রচ্ছন্ন মিউটেশন। আমরা একদিন পর্যন্ত যত রোগ পড়েছি, যেমন থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই প্রত্যেকটা রোগ হলো রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ মিউটেশনটা হয়েছে রিসেসিভ এবং সেই রিসেসিভ মিউটেশনের কারণে কোনো একটা রোগ প্রকাশ পাচ্ছে। যেমন থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ, বা বর্ণান্ধতা হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রিসেসিভ রোগ। কিন্তু এমনও হতে পারে যে কোনো মিউটেশন সেটা হয়ে গেছে ডমিনেন্ট, এবং সেই মিউটেশনটা ডমিনেন্ট মিউটেশনটা রোগ আকারে প্রকাশ পায়, অর্থাৎ ডমিনেন্ট বৈশিষ্ট্য বা মিউট্যান্ট বৈশিষ্ট্যের উপস্থিতিতে ভালো জিন সেটা এখন রিসেসিভ অবস্থায় আছে, এরকম হতে পারে। এইগুলোকে বলা হয় ডমিনেন্ট ডিসঅর্ডার। যেমন হতে পারে অটোজোমাল ডমিনেন্ট বা এক্স ক্রোমোজোমাল ডমিনেন্ট, অর্থাৎ যেমন রিসেসিভ হয় সেরকম ডমিনেন্ট রোগও হতে পারে। নেক্সট আমরা আসি পেডিগ্রি ব্যাপারটা কি। পেডিগ্রি ব্যাপার হচ্ছে একটা ফ্যামিলি ট্রি এঁকে তার মধ্যে কে কে আক্রান্ত সেটা বোঝার চেষ্টা করা। তো একটা ফ্যামিলি ট্রিকে এইভাবে আঁকা হয়, যেখানে মেলকে চৌকো বক্স দিয়ে আঁকা হয় ও ফিমেলকে গোল দিয়ে আঁকা হয়। আর যে আক্রান্ত রোগের ক্ষেত্রে বা বৈশিষ্ট্যটা যার মধ্যে আছে তাকে শেড দিয়ে দেওয়া হয়। যে ক্ষেত্রে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে গোল লিখে মাঝে ডট দিলে বোঝা যায় সেটা হলো বাহক মহিলা। এইরকম কিছু এখানে শর্ত মানা হয়। আরও অনেক রকমের সিম্বলস আছে, আপাতত এইটুকু জানলেই চলবে। বক্স হলো মেল, সার্কেল হলো ফিমেল, সার্কেলের মধ্যে ডট সে হলো বাহক, আর পুরোটাই শেড হলে সে হলো আক্রান্ত। তো নেক্সট আমরা আসি এবার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার মানে হচ্ছে যে ক্ষেত্রে মিউটেশনটা হলো ডমিনেন্ট, তার মানে ডমিনেন্ট বৈশিষ্ট্য প্রত্যেক জনুতেই সাধারণত থাকে। যদি পিতা ও মাতা উভয়ই বৈশিষ্ট্যের ক্ষেত্রে রিসেসিভ হয়, তবেই বৈশিষ্ট্যটা পরের জনুতে সঞ্চারিত হয় না। যদি কারোর মধ্যে কোনো একটা জিন ডমিনেন্ট থাকে, তাহলেই সেটা পরবর্তী জনুতে প্রকাশ পাবে। অর্থাৎ ডমিনেন্ট বৈশিষ্ট্য সাধারণত প্রত্যেকটা জনুতে প্রকাশ পায়, এমন নয় যে একটা জেনারেশনে ছিল, মাঝের জেনারেশনটা নেই, আবার পরের জেনারেশনে প্রকাশ পেয়েছে, এরকম হয় না। প্রত্যেকটা জনুতেই এটা প্রকাশ পায়। আর হচ্ছে ডমিনেন্ট, এটা যেহেতু অটোজোমাল ডিজিজ, অটোজোমাল রোগগুলো কখনো মেল ফিমেলের মধ্যে কোনো বায়াস হয় না। যেমন আমরা একটা জিনিস মাধ্যমিকে পড়তাম যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগগুলো মহিলাদের বেশি হয় কেন, পুরুষদের বেশি হয় কেন, মহিলাদের কম হয় কেন, এরকম একটা প্রশ্ন আসতো। অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলো একটু মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে বায়াসড প্রকাশ পায়, হয়তো কোনোটা মহিলাদের মধ্যে বেশি, কোনোটা পুরুষদের মধ্যে বেশি। কিন্তু অটোজোমাল যে সকল ডিসঅর্ডারগুলো আছে বা যে মিউটেশনগুলো আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো কিন্তু মেল ফিমেলের মধ্যে কোনো পার্থক্য করে না, সমানভাবে মেল এবং ফিমেলের মধ্যে প্রকাশ পায়, কারণ যেহেতু এগুলো অটোজোম দিয়ে বাহিত হয়। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ হচ্ছে ব্র্যাকিড্যাকটাইলি। ব্র্যাকিড্যাকটাইলি মানে হচ্ছে ছোট ছোট আঙুল, যার আঙুলগুলো এতটা বড় হয় না, এরকম ছোট ছোট আঙুল হয় অনেকের ক্ষেত্রে, মানে পায়ের আঙুলের মতো হাতের আঙুলগুলো হয়ে যায়, তাকে বলা হয় ব্র্যাকিড্যাকটাইলি। হান্টিংটন ডিজিজ, এটা হচ্ছে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, ডিমেনশিয়া বা ভুলে যাওয়া এরকম ধরনের কিছু রোগ লক্ষণ প্রকাশ পায়, সেটা হলো হান্টিংটন ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে সকল জনুতে প্রকাশিত হবে, স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে সমান হারে প্রকাশ পাবে। এক্ষেত্রে এই পেডিগ্রি চার্টটা দেখলে বুঝতে পারবো নর্মাল ফিমেল, নর্মাল মেল আর এখানে হান্টিংটন ফিমেল, তার মধ্যে বিবাহ হয়েছে, যতগুলো সন্তান তৈরি হয়েছে তার মধ্যে দেখো ফিমেল এবং মেল উভয় ক্ষেত্রেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। আর তারপরে জেনারেশনে আবার বৈশিষ্ট্য মেল ও ফিমেলের মধ্যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ কোনো জেনারেশনে এমন কোনো বাদ নেই যে যেখানে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়নি, এরকম নয়, কারণ বৈশিষ্ট্যটা অবশ্যই ডমিনেন্ট, আর প্রত্যেকটা জেনারেশনে ডমিনেন্ট থাকলেই সেটা রিসেসিভ ভালো বৈশিষ্ট্যকে চাপা দিয়ে দেবে।
তো এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। নেক্সট আমরা আসি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে হচ্ছে এক্ষেত্রে মিউটেশনটা হচ্ছে রিসেসিভ, অর্থাৎ ভালো জিনটা হলো ডমিনেন্ট। তাই ভালো জিনের উপস্থিতিতে রিসেসিভ মিউটেশনটা প্রকাশিত হবে না, একমাত্র দুটো জিনই যখন বা দুটো অ্যালিলি যখন মিউট্যান্ট হবে সেক্ষেত্রেই প্রকাশ পাবে। অর্থাৎ দুটোই যখন ছোট লেটার বিশিষ্ট অ্যালিল হবে তখনই প্রকাশ পাবে, আর যখন বড় লেটারটা হবে সেটা হচ্ছে স্বাভাবিক হবে। যেমন উদাহরণ হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম মানে হচ্ছে যে রোগের ক্ষেত্রে চামড়ায় মেলানিন সংশ্লেষ জন্ম থেকেই হয় না, অর্থাৎ চোখের মণি, চুলের মধ্যে বা দেহের কোনো লোম বা চামড়ার মধ্যে কোথাও কোনো মেলানিন থাকে না। পিকেইউ ফিনাইল কিটোনিউরিয়া, এটা আমরা প্লিওট্রপিতে পড়েছি, এটাও এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া, এটা আমরা ভালোভাবেই জানি, এটাও অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এদের যে পেডিগ্রি চার্ট সেটা বুঝতে গেলে দেখব, এটা হলো নর্মাল মেল আর এটা হলো ধরলাম একটা রোগ অ্যালবিনো ফিমেল। নর্মাল মেল অ্যালবিনো ফিমেলের মধ্যে যদি বিবাহ হয়, দেখো পরের জেনারেশনে কেউ অ্যালবিনো হলো না, অর্থাৎ সবাই নর্মাল। কিন্তু এই মহিলার মধ্যে বৈশিষ্ট্যটা হেটেরোজাইগাস অবস্থায় চাপা থেকে গেল, অর্থাৎ বড় এ ছোট এ। বড় এ ছোট এ হলে কি হবে, বড় এটার প্রভাবে ছোট এ অ্যালবিনিজম যে অ্যালবিনো বৈশিষ্ট্যটা চাপা পড়ে যাবে। নেক্সট জেনারেশনে গিয়ে এই যে এইটা থেকে আবার এর মধ্যে বৈশিষ্ট্যটা এই পুত্রের মধ্যে প্রকাশ পাচ্ছে, এই মেলের মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এইভাবে এইটা যেহেতু অটোজোমাল রিসেসিভ, তাই রিসেসিভ বলে প্রচ্ছন্ন বলে জেনারেশন স্কিপ এক্ষেত্রে করবে, অর্থাৎ কোনো জেনারেশনে প্রকাশ পাবে, কোনো জেনারেশনে পাবে না। আক্রান্ত ব্যক্তির পিতামাতা সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে, আবার যদি পিতামাতা দুজনাই আক্রান্ত হয়, অর্থাৎ দুজনাই যদি ছোট এ হয়, তাহলে তো সবাই আক্রান্ত হবে, কারণ দুজনাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুজনাই আক্রান্ত। তাহলে বৈশিষ্ট্য কি হলো, জনু অন্তর প্রকাশ পায়, অর্থাৎ জেনারেশন স্কিপ করছে, একটা জেনারেশন প্রকাশ পেয়ে আরেকটায় পায় না। পিতামাতা উভয় আক্রান্ত হলে সবাই আক্রান্ত হবে, আর হচ্ছে সন্তানগুলো আক্রান্ত হবে। তো এইটাই হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের সঞ্চালন নীতি। নেক্সট আমরা আসি এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডার। এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডার মানে হচ্ছে এক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হবে এবং এটা হলো প্রকট বৈশিষ্ট্য। এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডারগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আর এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারগুলো আমরা ভালোভাবেই জানি যে পুরুষদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডার মহিলাদের ক্ষেত্রে বেশি প্রকাশ পায়, কারণ ধরলাম একটা বৈশিষ্ট্য হাইপার ফসফেটেমিয়া, এটা হলো এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডার, যেক্ষেত্রে হাড়ের মধ্যে অতিরিক্ত ফসফেট জমে যায় এবং তার ফলে আদতে হাড়গুলো সরু হয়, রিকেট রোগের মতো লক্ষণ প্রকাশ পায়। তো ওই হাইপার ফসফেটেমিয়া যে রোগটা ধরলাম পি দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটাকে এক্স এর মাথায় বড় পি যদি থাকে সেটা হলো এক্ষেত্রে রোগগ্রস্ত অ্যালিল, আর এক্স এর মাথায় ছোট পি থাকলে সেই ছোট পিটা হচ্ছে স্বাভাবিক অ্যালিল। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা জেনারেশনেই রোগটা প্রকাশ পাবে, কারণ বলছি ডমিনেন্ট যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো প্রত্যেকটা জেনারেশনে প্রকাশ পায়। এই পেজগুলিটা দেখলে বোঝা যাবে, এই পুরুষ হলে এক্ষেত্রে আক্রান্ত, তারপরে জেনারেশনে এসে সেই পুরুষ থেকে সমস্ত মেয়েদের মধ্যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে। কেন ছেলের মধ্যে হয়নি, কারণ বাবা সবসময় পুত্রকে ওয়াই ক্রোমোজোম দেয়, সেই কারণে মাতা যেহেতু স্বাভাবিক তাই কোনো পুত্র আক্রান্ত এক্ষেত্রে হয়নি, অনলি বাবা থেকে কন্যার মধ্যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে। এইটা হলো এক্স ক্রোমোজোম বাহিত ডমিন্যান্ট বা রিসেসিভ বৈশিষ্ট্যের একটা ক্যারেক্টার, ইনহেরিটেন্সের ক্যারেক্টার, যেক্ষেত্রে পিতা থেকে সবসময় বৈশিষ্ট্যগুলো কন্যাদের মধ্যে সংক্রামিত হয়, কখনোই পুত্রের মধ্যে যায় না। এবার এক্ষেত্রে পুরুষের প্রকাশিত বৈশিষ্ট্য শুধু কন্যাতে প্রকাশ পায়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে যেটা যদি বৈশিষ্ট্যটা মহিলার মধ্যে থাকে এবং পুরুষ স্বাভাবিক হয়, সেক্ষেত্রে রোগটা পুরুষে হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে রোগটা আবার মহিলাদের মধ্যে হওয়ার সম্ভাবনা কম। এই হলো ব্যাপার। তো স্ত্রী হেটেরোজাইগাস হলে, অর্থাৎ মহিলা যদি একটা এক্স ভালো একটা এক্স খারাপ হয়, যেমন এইটা, সেক্ষেত্রে সকল সন্তানের রোগ হওয়ার সম্ভাবনা 50% চান্স, কারণ দুটো এক্স ক্রোমোজোম মহিলার ক্ষেত্রে, এক্স বড় পি এক্স ছোট পি, এক্স ছোট পিটা ভালো এক্স বড় পিটা খারাপ, তাহলে সব ছেলে মেয়েদের যে কোনো একটা এক্স ক্রোমোজোম পাওয়ার সম্ভাবনা কত, দুটোর মধ্যে একটা, মানে 50-50।
তো এই যদি মহিলা হয় হেটেরোজাইগাস এই রোগের ক্ষেত্রে, তাহলে এক্স ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্যগুলো আসার, সন্তানদের মধ্যে আসার চান্স হলো 50% করে। তাহলে এইটা হলো এক্স লিঙ্কড ডমিন্যান্ট ডিসঅর্ডার, যেক্ষেত্রে রোগটা মহিলাদের বেশি প্রকাশ পায়, পুরুষদের ক্ষেত্রে কম প্রকাশ পায়। নেক্সট আমরা আসি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এটা নিয়ে আমরা অনেক আগে পড়াশোনা করেছি, অনেক ক্রস করেছি মাধ্যমিকে, যেখানে ব্যাপারটা কি না বর্ণান্ধতা, হিমোফিলিয়া এই ধরনের রোগগুলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এখানকার একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে আজকে আরেকবার ডিসকাস করব, সেটা হলো ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার মানে হচ্ছে যে যেখানে বৈশিষ্ট্যটা মাতামহ অর্থাৎ মায়ের বাবার থেকে, মায়ের বাবা আক্রান্ত, সেখান থেকে মা আক্রান্ত হয়েছে, সেই মা থেকে একটা দৌহিত্র মানে নাতি আক্রান্ত হয়েছে, এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। কিন্তু মায়ের এক্ষেত্রে হবে বাহক, আক্রান্ত নয়, সরি। তাহলে মায়ের বাবা আক্রান্ত, মা বাহক, সেখান থেকে দৌহিত্র মানে নাতি আবার আক্রান্ত হয়। তাহলে এই যে একটা জেনারেশন বাদ দিয়ে গ্যাপ হয়ে ব্যাপারটা হয়ে এলো, এই জন্যই বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। মানে এক্ষেত্রে বৈশিষ্ট্যটা একটা জেনারেশনে প্রকাশ পেল, 2 নম্বর জেনারেশনে বাদ চলে গেল, পরের জেনারেশনে আবার প্রকাশ পায়। তাহলে এটাকে ভাষায় লিখতে হয় যে কোনো একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মাতামহ থেকে বাহক কন্যার মাধ্যমে দৌহিত্র সঞ্চারিত হওয়ার ঘটনাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে জেনারেশন স্কিপ করে, প্রত্যেকটা রিসেসিভ ডিসঅর্ডারই তাই একটা জেনারেশনে প্রকাশ পাবে, একটাই পাবে না, অর্থাৎ আবার তারপরেরটাই পাবে, জেনারেশনে বাদ যায়। পিতা থেকে শুধুমাত্র কন্যায় সঞ্চারিত হয়। তো বৈশিষ্ট্যগুলো আমি আগেই বললাম যে যেগুলো এক্স ক্রোমোজোম শুধুমাত্র পিতা থেকে কন্যায় যায়, মায়ের ক্ষেত্রে সেই এক্স ক্রোমোজোম বাহিত পুত্রের ক্ষেত্রে পিতা থেকে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম যায়। এখানে এই যে এই পিতা আক্রান্ত বা এই পুরুষ আক্রান্ত, তাহলে এই কন্যাটা হলো বাহক, যেখানে গোলের মাঝখানে একটা ডট দেওয়া হয়েছে, সেখান থেকে আবার এই পুত্রের মধ্যে রোগটা প্রকাশ পেয়েছে। তাহলে একটা জেনারেশনে আছে, এই জেনারেশনে স্কিপ করে গেল, পরের জেনারেশনে আবার প্রকাশ পেল। বাহক মাতা থেকে 50% পুত্রের মধ্যে রোগ প্রকাশিত হতে পারে। তো বাহক মাতা মানে আবার সেই একই ব্যাপার, একটা জিন ভালো একটা জিন খারাপ, কিন্তু এক্ষেত্রে খারাপ জিন যেটা সেটা রিসেসিভ, সেক্ষেত্রে 50% ক্ষেত্রে রোগটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, বর্ণান্ধতা, হিমোফিলিয়া এইভাবে হতে পারে। নেক্সট আমরা আসি ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মধ্যে দিয়ে কিছু বৈশিষ্ট্য কিন্তু যায়। একদিন আমরা পড়ে এসেছি শুধু এক্স ক্রোমোজোম সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলতেই এক্স লিঙ্কড ইনহেরিটেন্স আমরা পড়ে এসেছি, কিন্তু ওয়াই ক্রোমোজোমের মধ্যে দিয়েও কিছু কিছু বৈশিষ্ট্য পরবর্তী জন্তুতে সঞ্চারিত হয়। তবে ওয়াই ক্রোমোজোম একমাত্র পুরুষদের থাকে, সেই কারণে পিতা থেকে শুধুমাত্র পুত্রের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হবে, কখনোই সেই বৈশিষ্ট্য কন্যাদের মধ্যে সঞ্চারিত হবে না। তাহলে বৈশিষ্ট্য কি হলো, শুধু পুরুষ দেহে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, আর পিতা থেকে শুধুমাত্র পুত্রে সঞ্চারিত হয় ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্সগুলো। যেমন উদাহরণ হচ্ছে হাইপারট্রিকোসিস। অনেকের মাথায় তো চুল থাকে, কিন্তু কানেও অনেকে চুল হয়ে যায়। তো কানের মধ্যে অনেকের অতিরিক্ত যে হেয়ার গ্রোথ হয়, সেই হেয়ার গ্রোথটাকে বলা হয় হাইপারট্রিকোসিস। তো এই হাইপারট্রিকোসিস এক ধরনের ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স, যেগুলো পিতার থেকে আবার পিতার ওয়াই ক্রোমোজোম থেকে পুত্রের ওয়াই ক্রোমোজোমের মধ্যে সঞ্চারিত হয়। এটা হলো হাইপারট্রিকোসিস। নেক্সট আর একটা জিনিস দেখবো ছোট্ট করে, সেটা হলো প্যাটার্ন বল্ডনেস। বৈশিষ্ট্য হলো সেক্স লিমিটেড ট্রেট, সেটা হলো বল্ডনেস বা টাক পড়ে যাওয়া। সেক্স লিমিটেড ট্রেট মানে হচ্ছে যেটা এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য না হলেও সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সেক্সের ক্ষেত্রে বেশি প্রকাশ পায় আর একটা সেক্সের ক্ষেত্রে কম প্রকাশ পায়। যেমন এই বাল্ডনেস বা টাক পড়ার জন্য যে জিন, সেটা B+ হচ্ছে নর্মাল, আর বি এটা হলো বাল্ড, মানে এটা হলো যাদের টাক পড়বে সেটার জন্য জিন, এটা হলো একটা মিউট্যান্ট জিন, আর B+ হচ্ছে নর্মাল জিন। তাহলে B+ হলে সে স্বাভাবিক হওয়া উচিত, আর দুটো প্রচ্ছন্ন জিন মিউটেটেড জিন থাকলে সে বাল্ড হওয়া উচিত। সমস্যাটা দাঁড়ায় যখন B+B এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে, যারা হলো হেটেরোজাইগাস বৈশিষ্ট্যের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ব্যাপারটা এরা হবে, এদের ক্ষেত্রে হচ্ছে বাল্ড, তার এদের টাক পড়বে। তার কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে অধিক ক্রিয়াশীল, এবং টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে এই B+ বৈশিষ্ট্য অতটা প্রকাশ পাবে না, এই মিউটেটেড বাল্ড জিনটাই এক্সপ্রেস করবে, সেই কারণে পুরুষ দেহে হবে বাল্ড। কিন্তু এই একইভাবে যদি এই জিনোটাইপটা হয় ফিমেল বডিতে, তাহলে সে হবে নর্মাল।
এটাই হলো মজার ব্যাপার যে ফিমেলরা একই জিনোটাইপে নর্মাল, কিন্তু সেই জিনোটাইপেই মেলরা হচ্ছে বাল্ড। আবার যদি এইটার কথাও ভাবি, এই বৈশিষ্ট্যটা ক্ষেত্রেও এই যদি জিনোটাইপ হয় ফিমেল বডিতে, তাহলে তার টাক পড়বে অনেক দেরিতে, বা চুলটা হয়তো বয়স হয়ে গেলে পাতলা হয়ে যাবে। কিন্তু এই জিনোটাইপ যদি হয় মেল বডিতে, মেলদের ক্ষেত্রে যদি ছোটো বি হয়, তাহলে একদম কম বয়সেই তার টাক পড়ে যাবে। তাহলে যেহেতু এই বাল্ডনেসটা মেল বডিতে একরকম, ফিমেল বডিতে আরেক রকম এক্সপ্রেশন হচ্ছে একই জিনোটাইপের ক্ষেত্রে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সেক্সড লিমিটেড ট্রেট, অর্থাৎ নির্দিষ্ট কিছু সেক্সের ক্ষেত্রে এর বৈশিষ্ট্যটা লিমিটেড হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কুইক বায়োলজির ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারো বা পেজটায় লাইক করতে পারো, তাহলে নতুন আপডেট বা নতুন ডিসকাশন সেখানে দেখতে পাবে। ধন্যবাদ।